আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে আজকে একটি বিশেষ সুসংবাদ আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। তো পে স্কেলের যে প্রস্তাবটা আহ, প্রায় চূড়ান্তই করা হয়েছে এটা বলা যায়। সেটা হচ্ছে সর্বোচ্চ বেতন ১.৫ লক্ষ টাকা এবং সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকার প্রস্তাব করা হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টা একটা মানে যারা পে কমিশনের বিভিন্ন সদস্য আছে তারা একটা প্রস্তাব করেছিল যে বর্তমান ২০১৫ সালে যে জাতীয় পে স্কেল বা বেতন যেটা চলতেছে বর্তমানে যেটা পাচ্ছে সেইটাকে ডাবল করে দেওয়ার জন্য, অর্থাৎ বেসিকের ডাবল করে দেওয়ার জন্য। বেসিকের ডাবল করলে সর্বোচ্চ বেতন ১,৫০,০০০ টাকা আসে এবং সর্বনিম্ন বেতন আসতেছিল ১৬,৫০০ টাকা। তো সেইটাকে ১৬,৫০০ টাকা না রেখে সেটাকে প্রস্তাব করা হয়েছে যে ঠিক আছে, প্রথমটা ১,৫০,০০০ টাকাই করা হোক এবং দ্বিতীয়টা অর্থাৎ সর্বনিম্ন যেটা ১৬,৫০০ টাকা না করে সেটাকে ২৫,০০০ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা নিয়ে বেশ আলাপ আলোচনা চলতেছে অর্থ মন্ত্রণালয় সহ। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মচারী যে কল্যাণ সমিতি তারাই মূলত এই প্রস্তাবটা করেছে। তো এই প্রস্তাবের গুরুত্ব অনেক বেশি। জাতীয় বেতন কমিশন এটা নিয়ে এখন যাচাই বাছাই করতেছে। তো বৃহস্পতিবার ১৬ই অক্টোবর অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনের এই প্রস্তাবটা তারা দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এই যে প্রস্তাবটা যেটা দেওয়া হয়েছে এটা খুবই যুক্তিসম্মত এবং এটাকে গুরুত্ব দেওয়া যেতেই পারে এবং এটার গুরুত্ব অনেকটাই বেশি। এর উপর আজ সমিতির বিভিন্ন নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে, অর্থাৎ বিভিন্ন যে সমিতি আছে এই সমিতির নেতাদের সাথে আজকে বৈঠক হবে এবং বৈঠকের ফলাফল আসলে সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এখানে প্রস্তাবে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে বিদ্যমান বেতন কাঠামো ভাতাসহ আর্থিক অনার্থিক কোনো সুবিধাই থাকবে না। প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত এবং উন্নয়নশীল দেশে চালু আছে। এদিকে বিভিন্ন কমিটির সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানী ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। কর্মকর্তা কর্মচারী নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানী নিচ্ছেন। এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় ১,০০০ কোটি টাকা। এই সুবিধা বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা জানেন বিভিন্ন কর্মচারী তো এই ধরনের সুবিধা পান না। এই সুবিধাটা মূলত পেয়ে থাকে সচিব পর্যায়ে, অর্থাৎ যাদের বেতন ওই ৭৮,০০০, ১ লক্ষ টাকা, হ্যাঁ, বা ৮০,০০০, ৯০,০০০ টাকা তারা যে বেতনটা পায় এবং তারা বিভিন্ন প্রশিক্ষণ সেমিনার সভা এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে প্রত্যেক বছর ১,০০০ কোটি টাকার মতো ভাতা তারা পাচ্ছে সব মিলায়। তো সেইটা জাস্ট বন্ধ করার একটা প্রস্তাব দিয়েছে, খুবই ভালো একটি উদ্যোগ। এইটা আসলে তাকে তো একজন সচিব বলেন বা একজন উপসচিব বলেন বা একজন কর্মকর্তা লেভেলে যারা আছে তাদেরকে তো প্রশিক্ষণ দিয়েই চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। তা চাকরিরত অবস্থায় নতুন করে প্রশিক্ষণ দেওয়ার তো কিছু নেই, আর প্রশিক্ষণ দিলেই যে তাকে ভাতা দিতে হবে বিষয়টা তো এমন না। তো এইটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। তো এই ধরনের প্রশিক্ষণ সবসময় চলতেই থাকে আর এই যে একটা ভাতা তারা সবসময় পেয়েই থাকে। যে বিশেষ করে সচিব উপসচিব ডিসি ইওনো, হ্যাঁ, এরা যারা আছে বিভিন্ন জায়গায় যারা পোস্টিং যাচ্ছে একটা একটা প্রশিক্ষণের নাম করে বিভিন্ন ভাতা এরা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। এটা খুবই দুঃখজনক। কর্মচারীরা এই ধরনের কোনো প্রশিক্ষণ তাদের দেওয়াও হয় না, তারা এই ধরনের কোনো প্রশিক্ষণের ভাতা পায়ও না। তো এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। তো অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। ডিসেম্বরে চলতি সংশোধন বাজেটে কাজ শুরু হবে এবং তিনি বলেন পে কমিশনের গেজেট প্রকাশের পর এই বাস্তবতা নির্ভর করবে, তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে। অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভেতরেই নতুন যে পে স্কেল বেতন কাঠামো সেটা চালু হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সূত্র মতে পে কমিশনে দুই ধরনের প্রস্তাব করেছে অর্থ বিভাগের কর্মকর্তা কল্যাণ সমিতি। প্রথমটি বিদ্যমান বেতন কাঠামোকে বহাল রেখে নতুন সুযোগ সুবিধা সংযোজন, দ্বিতীয়টি বিদ্যমান বেতন কাঠামো বাতিল করে বিকল্প হিসাবে সাকুল্য বেতন কাঠামোর প্রণয়ন। তো দুইটার প্রস্তাব তারা দিয়েছে। প্রস্তাবিত সচিবালয়ে নিয়োজিত সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে। খুবই যৌক্তিক একটি কথা। সচিবালয় ভাতা দেওয়া যেতে পারে, তাদের রেশন ভাতা দেওয়া যেতে পারে। এই যৌক্তিকতা দেখানো হয় সচিবালয়ে নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনার মূল চালিকা শক্তি হিসেবে তারা কাজ করতেছে। কাজের উপর দায়িত্ব ও গুরুত্ব ভিন্নতা বিবেচনায় সরকারের বেশ কিছু দপ্তর এই ভাতা নিচ্ছে, যেমন রাষ্ট্রপতি কার্যালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, টিপ
টিপটপ ভাতা এবং সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, বিভিন্ন বাহিনী, দুর্নীতি দমন কমিশন, নিয়োজিত জনবলের জন্য রেশন সুবিধা, ঝুঁকি ভাতা ও জুডিশিয়াল ক্যাডারভুক্তর জন্য বিশেষ ভাতা অলরেডি চালু আছে। তো এই জিনিসগুলো তারা উদাহরণ হিসেবে দেখিয়েছে এবং সচিবালয় যারা গুরুত্বপূর্ণ পদে আছে এবং যেহেতু তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রাণ শক্তি হিসেবে কাজ করে, সচিবালয় কর্মকর্তা কর্মচারী, তো তাদেরকে একটা সচিবালয় ভাতা দেওয়ার প্রস্তাব তারা করেছে। প্রস্তাবিত টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বিশেষ ইনক্রিমেন্ট সহ অন্যান্য সুযোগ সুবিধা পুনর্বহাল অথবা 4টি উচ্চতর গ্রেড দেওয়ার কথা বলা হয়। এছাড়া বিদ্যমান বেতন স্কেলের অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহার পদগুলো বা গ্রেডগুলো বাদ দিয়ে মোট 12টি গ্রেড নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয়। এক্ষেত্রে নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন যে হারে বেড়েছে, অন্যান্য গ্রেডের ক্ষেত্রে একই হারে বাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বেতন স্কেল 1973 সালে গ্রেডের সংখ্যা ছিল 10টি। বিদ্যমান বেতন কাঠামোতে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেড আছে। প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির কারণে ভিন্ন ভিন্ন পদ জনবলের নিয়োগ আবশ্যক নয়, যেমন অফিস সহায়ক, মেসেঞ্জার, দপ্তরি, প্লেন ফটোকপিয়ার, এই সকল পদ গ্রেড অন্তর্ভুক্ত করা যায়, একই গ্রেডে অন্তর্ভুক্ত করা যায়। একইভাবে কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর একই গ্রেডভুক্ত করা যেতে পারে, সেটা তারা প্রস্তাব দিয়েছে। এজন্য চতুর্থ শ্রেণীর জন্য 2টি 19-20 ও 17-18 গ্রেডকে একীভূত করা যেতে পারে। তৃতীয় শ্রেণীর জন্য 2টি 13 থেকে 16 এবং 11 থেকে 12, এই কয়েকটি গ্রেডকে তারা এক করে 12টি গ্রেডের প্রস্তাব তারা দিয়েছে। খুবই যুক্তিসঙ্গত একটা কথা, যেটা 20টি গ্রেডকে ভাগ করে দিতে হবে, অর্থাৎ ভেঙে ফেলতে হবে, ভেঙে এটাকে 12টা গ্রেড করা যায়। এমন কিছু কিছু পদ আছে যে পদগুলো সরাসরি নিয়োগ হয় না, সেই পদগুলো আসলে ওইভাবেই পড়ে থাকে। দেখা যাচ্ছে সেই পদে বেশি দিন একটা কর্মচারী বেতনও পান না। কিভাবে? যখন আপনার হচ্ছে উচ্চতর গ্রেড একটা, এখন বর্তমানে 1টা থেকে 2টা পাচ্ছে, তো 1টা 2টা পাতে অর্থাৎ 10 বছর আর 15-16 বছরে সেটা পাওয়ার পরে ওই গ্রেডের আর কোনো ভ্যালু থাকে না, সে অটোমেটিকলি পরের গ্রেডে চলে যাচ্ছে। তো সেই গ্রেডের আসলে কোনো নিয়োগও দেওয়া হয় না, সেই গ্রেডটা ফাঁকাই পড়ে থাকে। তো এই জন্য এই জিনিসগুলো আসলে করা হয়েছে। তো এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে, বর্তমান বেতন কাঠামোতে 10ম গ্রেডভুক্ত কর্মচারীর টিফিন ও যাতায়াত ভাতা পাচ্ছে না। তারা দাপ্তরিক, মাইক্রোবাস বা অন্যান্য পরিবহনের সুবিধাও তারা পান না। তাই টিফিন ভাতায় 200 টাকা বাড়িয়ে 3000 টাকা ও যাতায়াত ভাতা 300 টাকা থেকে বাড়িয়ে 4500 টাকা বৃদ্ধি সহ 2 সুবিধার 10ম গ্রেডভুক্ত কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া শিক্ষা বাবদ মূলত 4টি স্তর: প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক। এই কারণে প্রতি সন্তানের অনধিক 2টির জন্য স্তর অনুযায়ী শিক্ষা সহায়ক ভাতা যথাক্রমে 2000 টাকা, 4000 টাকা, 6000 টাকা ও 8000 টাকা নির্ধারণ করা যেতে পারে। তো একইভাবে চিকিৎসা বাবদ ব্যয় অনেকটা বয়সের সাথে সম্পর্কিত, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসা ব্যয়ও বৃদ্ধি পায়। এক্ষেত্রে প্রত্যেক কর্মচারী 40 বছর পর্যন্ত কমপক্ষে 5000, 40 থেকে 50 বছর পর্যন্ত 7000 টাকা, অবশিষ্ট সময়ের জন্য 10,000 টাকা নির্ধারণ করা যেতে পারে। কর্মচারীর মূল বেতন 1% হিসেবে 2টি উৎসব ভাতা পেয়ে থাকেন, এ কারণে নববর্ষ ভাতা মূল বেতনের 80% নির্ধারণ করা যেতে পারে। উল্লেখ্য, বর্তমান নববর্ষ ভাতা মূল বেতনের 20% হারে দেওয়া হচ্ছে। প্রস্তাবে আরও বলা হয়, কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু, কর্মচারীদের জন্য আওতাভুক্ত প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশন ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া নির্ধারিত কর্মঘণ্টা, অতিরিক্ত কাজের অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অতিরিক্ত কর্মঘণ্টা যদি আপনি চাকরি করে থাকেন বা কাজ করে থাকেন অফিসে, অর্থাৎ ওভারটাইম, সেটা অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। এটা বর্তমানে মোটেই চালু নেই এবং অনেক কর্মকর্তা কর্মচারী আছে যারা ওভারটাইম করতেছে, শুক্র শনিবার ছুটির দিন তারা অফিস করতেছে, এমনকি সরকারি যতগুলো ছুটি আছে এই ছুটি তাদের কাছে আসলে কিছুই না, ওই চাকরিটাই তারা করে যাচ্ছে, বাট এই ধরনের কোনো সুযোগ সুবিধা তারা মোটেও পাচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে। এই কমিশন ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টার কাছে। এর আগে 2025 সালে 2015 সাল সর্বশেষ যে বেতন কমিশন গঠন করা হয়েছিল সেটা তো বর্তমান চলতেছে। তো এই হচ্ছে বর্তমান আজকের যে একটা আপডেট নিউজ পে স্কেল নিয়ে। পে স্কেলে সর্বোচ্চ বেতন নির্ধারণ করার চেষ্টা চলতেছে, অর্থাৎ 1.5 লক্ষ টাকা এবং সর্বনিম্ন 25,000 টাকা করার প্রস্তাব। যদি 25,000 টাকা বেসিক হিসেবে ধরা হয়, তাহলে এর সাথে আনুষঙ্গিক যে সকল ভাতা দিয়ে আছে সেটাকে যোগ করলে মোটামুটি একটা ভালো সম্মানজনক
বেতন বলা যায়। বাট এই 25,000 টাকা এখন এটা কি ভাতা সহ না ভাতা বাদে সেটার একটা বড় প্রশ্ন আছে। তো এখানে অবশ্যই কমিশন চিন্তা ভাবনা করবেন কিভাবে এই জিনিসগুলো সমন্বয় করা যায়। তবে বেশ কিছু সুবিধা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সচিবদের। তো এটা আসলে কর্মচারীদের কিছু যায় আসে না, কারণ কর্মচারীরা এই ধরনের সুযোগ সুবিধা কখনোই পানও নি, ভবিষ্যতে কোনোদিন পাবেনও না। তো এই ধরনের সুযোগ সুবিধা বাদ দেওয়াটাই সমীচীন, যেহেতু সচিবরা বরাবরই অনেক টাকা বেতন পেয়ে থাকে, তাদের সুযোগ সুবিধা সবসময় বেশি। তো সেই অর্থে এই যে বর্তমানে প্রস্তাবটা দেওয়া হয়েছে এটা যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। সরকার এ বিষয়ে সুদৃষ্টি দিয়ে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।